গত সারা রাত ধরে আমাদের সকল বিজ্ঞ প্রসিকিউটরগণের নাম্বারে বিদেশ থেকে অধিকাংশই ভারতীয় নাম্বার থেকে তাদেরকে টেলিফোনে কল করা হয়েছে, তাদের নানান ধরে গালাগালি অশ্লীল কথাবার্তা বলা হয়েছে, গালাগালি করা হয়েছে। এগুলোকে আমরা খুব একটা আমলে নেই না, কারণ একজন অপরাধী যখন বুঝতে পারে যে সে অপরাধ করেছে এবং তার সাজা অত্যাসন্ন, তো তখন সে তার এই জাতীয় আচরণ তার অপরাধ প্রবণতাকে নির্দেশ করে। এগুলোকে আমরা আমলে নিচ্ছি না। অপরাধীরা তাদের চরিত্রই প্রকাশ করছে, কিন্তু তাদের এই সমস্ত দম্ভ, হুমকি, বাংলাদেশের মানুষকে ন্যায় বিচার প্রাপ্তির জন্য তাদের যে আকাঙ্ক্ষা, ন্যায় বিচার প্রাপ্তির জন্য তাদের যে প্রচেষ্টা, এখান থেকে কোনো অবস্থায় এক চুলো হটাতে পারবে না। 30 দিন সময় আছে আইন অনুযায়ী। আজকের থেকে 30 দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন, অর্থাৎ আজকে থেকে 30 দিনের মধ্যে তারা যদি এসে আত্মসমর্পণ করেন তাহলে তারা সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন। সুপ্রিম কোর্টে আপিল দায়ের হলে আমাদের আইনে পরিষ্কারভাবে বলা আছে সুপ্রিম কোর্ট সেই আবার আপিলটা পরবর্তী 60 দিনের মধ্যেই নিষ্পত্তি করবেন। সুতরাং সেটা আইনি বিধান। তারা যদি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হন, তারা যদি মনে তাদের সাহস থাকে যে তারা ইনোসেন্ট, তারা যদি বাংলাদেশের বিচার প্রক্রিয়া মোকাবেলা করার তাদের সৎসাহস থাকে, আমরা বলবো তারা আসুন বাংলাদেশে এসে এই রায়ে অনুযায়ী তার আত্মসমর্পণ করে তার রায়কে তিনি চ্যালেঞ্জ করেন সুপ্রিম কোর্টে। তার যদি যুক্তি দিয়ে, তার প্রমাণ দিয়ে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন, আমাদের তো কোনো সমস্যা নেই। আজকে বাংলাদেশের ইতিহাসের অসম্ভব গুরুত্বপূর্ণ একটি দিন। দীর্ঘ বিচারিক পরিক্রমা শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে একটি উল্লেখযোগ্য মামলার, গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা করেছেন। এই মামলাটি ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 2024 সালে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত বাংলাদেশে যে মানবতা বিরোধী অপরাধ, সেটার দায়ে তাদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়েছিল। তাদের বিরুদ্ধে এই মামলার বিচার কার্য চলাকালীন সময় মোট 5টি অভিযোগ গঠন করা হয়েছিল। আজকে চূড়ান্ত রায়ের পর্বে এসে আদালত এই 5টি চার্জকে 2টি চার্জে রূপান্তর করেছেন এবং প্রত্যেক চার্জের মধ্যে 3টি করে কাউন্ট দিয়ে 6টি কাউন্ট তৈরি করে আলাদাভাবে আজকে বিচারের রায় ঘোষণা করেছেন। প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2024 সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লিথাল ওয়েপন, হেলিকপ্টার, ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় 1400-র মতো ছাত্র জনতাকে হত্যা এবং 25,000-এর বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে, মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে 6 জনকে হত্যা করে পুড়িয়ে দেয়া, চানখারপুলে 6 জনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। অপর আসামি আসাদুজ্জামান খান কামালকে 2টো কাউন্টেই দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেবকে সবগুলো কাউন্টেই দোষী সাব্যস্ত করা হলেও তিনি যেহেতু রাজসাক্ষী হিসাবে আদালতে মামলার ভেতরের সবচাইতে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো সাক্ষী হিসাবে আদালতের সামনে তুলে ধরেছেন, আদালতকে সত্য উদ্ঘাটনে সাহায্য করেছেন, সেই জন্য তার ব্যাপারে আদালত লিনিয়েন্ট ভিউ নিয়ে তাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন, যদিও তাকে সকল কাউন্টেই দোষী সাব্যস্ত করা হয়েছে। আমরা আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের অনুভূতি হচ্ছে অবিমিশ্র। আমরা কারো মৃত্যুদণ্ডে আনন্দিত যেমন নই, তেমনিভাবে এই বাংলাদেশে যেভাবে রাষ্ট্রের শাসক হয়ে দেশের নাগরিক, বিশেষ করে তরুণ ছাত্র জনতার রক্তে পা ভিজিয়েছিলেন, তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেয়া হয়েছে, আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে এবং এই জাতির ন্যায় বিচারের প্রতি যে তৃষ্ণা, ন্যায় বিচারের জন্য, জাস্টিসের জন্য জাতির যে কোয়েস্ট, সেটি আজকে সম্পন্ন হয়েছে। অপরাধীকে তার প্রাপ্য শাস্তি প্রদান করা হয়েছে। আমরা আশা করব সরকার এবং রাষ্ট্র আদালতের এই রায়কে যথাযথ আইনি প্রক্রিয়া এবং অন্যান্য যত প্রক্রিয়া আছে কূটনৈতিকভাবে, সেই প্রক্রিয়া অবলম্বন করে যারা আসামি পলাতক আছেন, দেশের বাইরে আছেন, তাদেরকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসে আইনের মাধ্যমে তাদের এই শাস্তি কার্যকর করবেন। তাদেরকে বাংলাদেশ ভারত সরকারের কাছে ফেরত চাইবে এবং ভারত সরকার যদি আইনের শাসন, ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয়, তারা সেই আসামিদেরকে ফেরত প্রদান করবেন এবং তাদেরকে বাংলাদেশে ফেরত আনার মাধ্যমে তাদের উপরে যে সাজা দেয়া হয়েছে সেটা কার্যকর করা যাবে।
দ্বিতীয় যে প্রক্রিয়া আছে সেটি হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে, যেহেতু একটি বাংলাদেশের একটা ট্রাইব্যুনাল থেকে উপযুক্ত আদালতের থেকে তাদের মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে, তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে সেই সাজা কার্যকর করা যেতে পারে। এই ব্যাপারে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। যে কোনো আদালতের আদেশের বিরুদ্ধে যদি আপিল করতে হয়, যেমন আমাদের এই মামলায় এই সাজার বিরুদ্ধে 30 দিনের মধ্যে আসামিরা চাইলে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করতে পারবেন, কিন্তু সেই আপিল দায়ের করতে হলে পলাতকরা কেউ করতে পারবেন না, কারণ পলাতক ব্যক্তির আইনগত কোনো অধিকার থাকে না। তাহলে আপিল করতে হলে তাকে অবশ্যই এসে বাংলাদেশে আত্মসমর্পণ করতে হবে এবং জেলে গিয়ে তিনি তখন সুপ্রিম কোর্টের কাছে তার সাজার বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন। যদি আত্মসমর্পণ না করেন তাহলে তার রাইট অফ অ্যাপিল থাকবে না। আমরা বারবারই বলেছি এবং আদালত এটা কিন্তু বারবার পরিষ্কার করেছেন যে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি, অর্থাৎ মানবতার বিরুদ্ধে অপরাধ হতে হলে তাকে দুটো শর্ত পূরণ করতে হবে। যে অ্যাটাক বা আক্রমণের মাধ্যমে মানুষ যে হত্যা হয়েছে, সেই অ্যাটাকটা হতে হবে ওয়াইড স্প্রেড অথবা সিস্টেম্যাটিক। আদালত এখানে তার ফাইন্ডিং দিয়ে বলেছেন জুলাই আগস্ট 2024-এ বাংলাদেশের ছাত্র জনতার উপরে যে অ্যাটাকটা করা হয়েছিল, সেই অ্যাটাকটা হয়েছিল নিরস্ত্র সিভিলিয়ানদের উপরে, নাম্বার 1। নাম্বার 2, এটা ছিল ওয়াইড স্প্রেড, ব্যাপক মাত্রায় আক্রমণ, কারণ বাংলাদেশের অলমোস্ট এভরি পার্ট অফ দি কান্ট্রি এই অ্যাটাকটা পরিচালিত হয়েছে। দ্বিতীয়ত যেটা তারা বলেছেন যে ওয়াইড স্প্রেড হওয়ার পাশাপাশি এই অ্যাটাকটা ছিল সিস্টেম্যাটিক, কারণ রাষ্ট্রের টপ র্যাঙ্কিং থেকে একদম কমান্ড এসে নিম্ন স্তর পর্যন্ত কমান্ড পৌঁছেছে এবং রাষ্ট্র সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়ে এই অপরাধটা করেছে, সিস্টেম্যাটিক। এবং এইটা তারা করেছেন তাদের সম্পূর্ণ জ্ঞানত, তারা জেনে বুঝে এটা করেছেন। বাংলাদেশে কোথায় কত লোক মারা গেছে, কি আক্রমণ হচ্ছে, কি অস্ত্র ব্যবহার হচ্ছে, সব সম্পর্কে এই অপরাধীরা যারা সাজাপ্রাপ্ত হয়েছেন তারা প্রত্যেকে জ্ঞাত থেকে, তাদের নলেজের মধ্যে থেকেও তারা এই অপরাধ সংগঠন করেছেন। সুতরাং ওয়াইড স্প্রেড, সিস্টেম্যাটিক এবং উইথ দি নলেজ, এই সবগুলো শর্ত এই অপরাধের মধ্যে এই শর্তগুলো পূরণ হয়েছে বলেই এটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি হিসেবে বিবেচ্য হয়েছে এবং সেই ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির দায়েই তাদেরকে এই শাস্তিটা দেয়া। দেখুন, ইতিমধ্যে কিন্তু আদালত তার অবজারভেশনে বলেছেন যে এই আসামিরা বিচার চলমান থাকা অবস্থায় মামলার সাক্ষী, বিচারক এবং ট্রাইব্যুনালের সাথে সংশ্লিষ্টদেরকে হত্যা করার, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন এবং সেই দায়ে কিন্তু আসামি শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড হয়েছে। সুতরাং এটা প্রমাণিত আদালতের মাধ্যমে যে তারা হুমকি ধামকি দিয়েছিলেন, কিন্তু বাংলাদেশের জনগণ, এই প্রশাসন, এই বিচারের সাথে সম্পৃক্ত কেউই এই হুমকিতে ভয় পাননি। তারা তাদের প্রতি আইন সম্মত উপায়ে যে দায়িত্ব অর্পিত হয়েছিল তারা সেটা পালন করেছেন এবং তার প্রতিফলন আজকের রায়। এই বিচার সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হয়েছে, কোনো কর্নার থেকে, ইভেন স্টেট ডিফেন্স লয়ার থেকেও এই বিচারের স্বচ্ছতা নিয়ে, এই বিচারে কোনো ইনজাস্টিস হয়েছে, কোনো জায়গায় মিথ্যা সাক্ষ্য দেওয়া আছে, এই অভিযোগ কেউ কখনো করেনি, করতে পারবেও না। গোটা দুনিয়ার সামনে এই বিচার হয়েছে, আপনারা সাক্ষী ছিলেন, আমরা কখনো কখনো এগুলো লাইভ টেলিকাস্ট করেছি। পৃথিবীর সবার কাছে আমাদের ওপেন চ্যালেঞ্জ, এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ ছিল, নিরপেক্ষ ছিল, প্রত্যেকেই আইন অনুযায়ী কাজ করে